নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প খুকি। যার ভালো নাম কাদম্বিনী, তার ডাকনাম সাধারণত হয় কাদু অথবা কাদি। 10 বছর বয়স পর্যন্ত কাদম্বিনী তার ভালো নামের এই দুরকম ভাঙা সংস্করণে সাড়া দিত। তারপর হঠাৎ একদিন সে সাড়া দেওয়া বন্ধ করিয়া দিল। প্রতিবাদ নয়, রাগ করাও নয়। ডাকনাম দুটি যে সে পছন্দ করে না, সে কথা ঘোষণা করা নয়, একেবারে সাড়া না দেওয়ার অসহযোগ। কাদু, ও কাদু, ডেকে ডেকে গলা চিড়ে গেল, শুনতে পাস না? এই কাদি। কে সাড়া দিবে? এ বাড়িতে কাদুও কেউ নাই, কাদিও কেউ নাই। সেই হইতে তাকে খুকি বলিয়া ডাকা হয়। প্রথম প্রথম লোকের মনে থাকিত না, পুরানো নামে তাকে ডাকিয়া বসিত। কাদম্বিনী ভুলিয়াও সাড়া দিত না। নাম যেন তার ছেলে মানুষের চেয়ে বড় ছিল, নিত্য ব্যবহার্য তুচ্ছ ডাকনাম। এখন 16 বছর বয়সে খুকি নামটাও সে অপছন্দ করিতে আরম্ভ করিয়াছে। কিন্তু একজন মানুষ আর কতবার সামান্য ডাকনামের জন্য চুপচাপ গোলমাল বাঁধাইতে পারে? বুড়ো বয়সে সেটা ভালোও দেখায় না। তাছাড়া এ বাড়ির বাস সাঙ্গ হইতেই বা তার কত দেরি? 6 মাস 1 বছরের জন্য অত হাঙ্গামা করা হাঙ্গামার অপচয়। রং একটু ময়লা কাদম্বিনীর, মুখখানাও দেখিতে তেমন সুশ্রী নয়, তবে দেহের গঠনটি তার সুঠাম। এক কথায় বোঝানো যায় না এরকম। মধ্যবিত্ত বাঙালির ঘরে সচরাচর চোখে পড়ে না এরকমও বটে। এটা রূপের পর্যায়ভুক্ত নয়। মেয়েদের যে রূপ ভদ্রলোকদের চোখে পড়ে, সেটা থাকে তাদের মুখে আর চামড়ায়, চামড়াতেই বেশি। জন্মানোর আগে ভৌতিক আত্মারা সত্যম শিবম সুন্দরমের জ্যোতিতে অন্ধ হইয়া থাকে। নয়তো কালা আদমি আর মেয়েদের ফর্সা করো আবেদনের কোলাহলে জন্মদাতার কান কালা হইয়া যাইত। মেয়েদের স্বাস্থ্য অনুমোদনযোগ্য, ভদ্র রকমের রোগবিহীন হৃষ্টপুষ্টতা। গঠন আর স্বাস্থ্য আলাদা। শরীর ভালো থাকা স্বাস্থ্য, গঠন সম্ভবত সেটা শরীরের বজ্জাত, কারণ বজ্জাত লোক ছাড়া ওটা আর কারো দ্রষ্টব্য নয়। কাদম্বিনীর বাবা ডাক্তার অসমঞ্জ রক্ষী কিছুদিন হইতে মেয়েকে ভালো ভালো ছেলের বাপ, দাদা, খুড়ো, জ্যাঠা, বন্ধুবান্ধব প্রভৃতির সামনে হাজির করিতে আরম্ভ করিয়াছেন। প্রথমে লক্ষ্য ছিল উঁচু, আশা মানুষের চোখে ধাঁধা লাগায় কিনা। কিন্তু সমাজের উঁচু স্তরের লোকেরা এত ঠান্ডা আর ভদ্র আর মার্জিত দৃষ্টি সম্পন্ন যে কাদম্বিনী ঘরে ঢোকা মাত্র বিতৃষ্ণায় তাদের যেন মাথা গরম হইয়া ওঠে। একটা প্রাগৈতিহাসিক অভদ্রতায় অপমান বোধ হয়। ফাটা চশমার কাচের ভিতর দিয়া তাকানোর মতো দু চোখে ধারালো রেখার সূক্ষ্ম পীড়ন শুরু হয়। দোষটা বাড়ির লোকের। তারা কাদম্বিনীকে না সাজানোর আধুনিক ফ্যাশনে সাজায়। শাড়ির প্যাঁচে, এলো চুলের ঔদ্ধত্যে এবং আরও কতগুলি খুঁটিনাটিতে কাদম্বিনীর চেহারায় বৈশিষ্ট্য হয়। চৌকাট পার হইয়া কয়েক পা হাঁটিয়া কাদম্বিনীকে বসিতে হয়। তার সেই চলন ও বসিবার ভঙ্গি দেখিয়া মনে হয় পুকুরে যেন একটি সমুদ্রের ঢেউ আসিয়াছে। কাদম্বিনীর মুখের একটি সম্পদ এই উপযুক্ততার পরীক্ষা দেওয়ার সময় পরিণত হয় তার একটি অতিরিক্ত বিপদে। মুখের শিশুসুলভ সরলতার ছাপ। অজানা দর্শকদের সন্দিগ্ধ মনে এটা তার মৌখিক অভিনয়ের মতো খাপ ছাড়া থাকে। কাদম্বিনীকে তারা ফেলিয়া দেয় বর্ণচোরা আমের পর্যায়ে। মুখের কচিত্ব পাকামির আবরণ, চোখের নিষ্পাপ দৃষ্টি প্রবঞ্চনার কৌশল।
বাস্তবতার ভারে সকলের আশাও সুতরাং নুইতে নুইতে এখন মাটি ছুঁইয়াছে। কেরানি, স্কুল মাস্টার, দ্বিতীয় পক্ষ প্রভৃতির স্তর। জীবনের অসংখ্য সংস্করণের সবগুলি ভূমিকায় মমতার ভাব প্রবণতা সার্থক করিতে চাহিলে চলিবে কেন? তাই এবার কাদম্বিনীকে একজনের পছন্দ হওয়ার পর বাড়ির লোক হাসিলও না, কাঁদিলও না। কাদম্বিনী ভাবিয়া চিন্তিয়া দেখিল যে মধ্যস্থ ব্যবহার করিলে গোলমালও বেশি হয়, সময়ও নষ্ট হয়। তার চেয়ে সব কলকাঠি যার হাতে সোজাসুজি তার কাছে যাওয়াই ভালো। যতই হোক সে তার বাপেরই আদুরে মেয়ে, লোকে আহ্লাদি পর্যন্তও তো বলিতে ছাড়ে না। অসমঞ্জ রোগী দেখিতে বাহির হইতেছিলেন। কাদম্বিনী গিয়া বলিল, একটু পরে রোগী দেখতে যেও বাবা, আমার একটা দরকারি কথা শুনে যাও। মেয়ের দরকারি কথা শুনিয়া অসমঞ্জ থতমত খাইয়া গেলেন। মাথা মুন্ডু কি যে বলিস ঠিক নেই। চিঠির জবাব দেব না? পছন্দ করে চিঠি লিখেছে, জবাব দেব না কেন? লোক ভালো নয় বাবা। লোক ভালো নয়? তুই কি করে জানলি লোক ভালো নয়? বাপের মুখের উপর এ কথার জবাব দেওয়ার মতো বেহায়া বা আহ্লাদি বা সরলা বা খুকি মেয়ে কাদম্বিনী নয়। মধ্যস্থ শেষ পর্যন্ত তাকে মানিতেই হইল। কৈফিয়ত সে দিল পিস্তুত দিদি শান্তিলতার কাছে। লোকটা ভারী বদ শান্তিদি, বিচ্ছিরি করে তাকাচ্ছিল। বিচ্ছিরি করে তাকাচ্ছিল মানে কি ভাই খুকি? তুই কি ওর তাকানি তাকিয়ে তাকিয়ে দেখেছিলি? তাকানি দেখে কি করেই বা বুঝলি সে বদলোক? শান্তিলতা 7 বছরের পুরানো বউ, কিন্তু সুখ অথবা দুঃখের বিষয় তার শ্বশুর বাড়ি নাই। স্বামী তার এত কম রোজগার করে যে এবাড়ির সকলকেই তার খাতির করিয়া চলিতে হয়। এমন শিথিল, তামাশা বর্জিতা, কথা শোনা, মন রাখা মেয়ে সে, যে বউ দিচ্ছে তার কাছেই মনের কথা বলা সহজ। বিচ্ছিরি চেহারা, বিচ্ছিরি তাকানি, গরিবের এক শেষ। ওকে আমি। শান্তিলতা মীমাংসিত সমস্যায় স্বস্তি বোধ করিল। তাই বল, তোর পছন্দ হয়নি? গরিব তো নয় ভাই খুকি, 112 টাকা না কত মাইনে পায় যে। পাক, ওর সঙ্গে যদি আমার ইয়ে হয়, আমি তাহলে গলায় দড়ি দেব, নয় বিষ খাবো, নয় কাপড়ে আগুন ধরিয়ে। শান্তিলতার কাছে মাসে মাসে 112 টাকা অনেক অনেক। কাদম্বিনীর অপছন্দ, সজল চোখ আর সাংঘাতিক নোভেলি কথার অর্থ সে বুঝিতে পারিল না। এমন বোকা ছেলে মানুষ সরল মেয়ে না হইলে কারো মুখ এমন কচি খুকির মতো হয়? ছি ভাই খুকি, এসব কথা কি বলতে আছে? কি বলিতে আছে আর কি বলিতে নাই সেটা নির্ভর করে যে বলে তার বুদ্ধি বিবেচনার উপরে। কাদম্বিনী চোখ পাকাইয়া বলিল, ছি 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 শান্তিদি, তোমরা আমায় ধরে বেঁধে। কথা শেষ না করিয়া কাদম্বিনীর ঢোক গেলার রকমে শান্তিলতার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল। ভয়ে ভয়ে বলিল, ধরে বেঁধে নয় খুকি, কদিন থেকে সম্বন্ধ হচ্ছে, এক জায়গায় বিয়ে তো হওয়া চাই। এ সম্বন্ধ মন্দ কি? 112 টাকা। রাখো তোমার 112 টাকা। উনি বলছিলেন, কাল মাথা ধরে আমার ঘুম আসেনি কি না, তাই অনেক রাত পর্যন্ত দুজনে কথাবার্তা বলছিলাম। উনি বলছিলেন এখানে বিয়ে হলে খুকি খুব সুখী হবে, বিয়ে পাস, 112 টাকা মাইনে। কাদম্বিনী হাই তুলিয়া বলিল, আমি কিছু শুনতে চাইনি শান্তিদি। আমি কি ফেল না যে একটা বিয়ে পাস হাড় গিলে 112 টাকায় কি হয় মানুষের? সৌম্য নামে যার জন্য এই বিদ্রোহ, সেও কম হাড় গিলে নয়, এবং 6 মাস ওকালতি করিয়া 12টা টাকাও সে রোজগার করিয়াছে কিনা সন্দেহ।
কিন্তু তার বাবার এত টাকা আছে যে তিনি ভয়ানক কৃপণ হওয়া সত্ত্বেও সৌম্য সিল্কের পাঞ্জাবি গায়ে দেয় আর একটা সিগারেট ফুঁকিয়াই প্রায় 3টা পয়সা ধোঁয়া করিয়া উড়াইয়া দেয়। মাঝে মাঝে অসমঞ্জের মধ্যবিত্ত সংসারের বিশৃঙ্খল আবর্তের মাঝখানে আসিয়া হাজির হয় এবং অকৃত্রিম প্রসন্নতার সঙ্গে আগাগোড়া ঘরের ছেলের মতো ব্যবহার করিয়া যায়। বড়লোকের ছেলের এই অনুগ্রহ এখনো এ বাড়ির লোক সময় সময় বিশেষভাবে উপভোগ করে, কারণ অনেকদিন হইতে ঘরের ছেলের মতো ব্যবহার করিয়া গেলেও বড়লোকের ছেলে চিরকাল বড়লোকেরই ছেলে। কাদম্বিনীর 17-18 বছর ধরিয়া বড় হওয়ার ফলাফল প্রথম যেদিন একসঙ্গে সৌম্যের চোখে পড়িল সেদিন সকালে তার বড় মাথা ধরিয়াছিল এবং অ্যাসপিরিন গিয়াছিল ফুরাইয়া। 2 কাপ চা খাইয়াও মাথা ধরা না কমায় বেলা প্রায় 9:30টার সময় সে গেল অসমঞ্জবাবুর বাড়ি। কাদম্বিনীকে দেখিয়া মাথা ধরা কমানোর জন্য নয়, অ্যাসপিরিনের জন্য। চাকরকে পাঠাইয়া দিলেও 5 মিনিটের মধ্যে ঔষধটা আসিত। তবুও সে যে নিজেই কেন গেল তার কোনো কারণই নাই। এরকম কারণবিহীন তুচ্ছ ঘটনার সূত্র ধরিয়া বড় বড় ওলটপালট ঘটে বলিয়া অনেকে একে বলে ভবিতব্যতা। সেটা সঙ্গত নয়, কারণ আজ সৌম্যের মাথা না ধরিলে বাড়িতে অ্যাসপিরিন থাকিলে অথবা চাকরকে অ্যাসপিরিন আনিতে পাঠাইলেও 2 দিন পরে যে কাদম্বিনীর দিকে তার চোখ পড়িত না তার কোনো প্রমাণ নাই। সে তো অন্ধ নয়, বড় বড় চোখ আছে তার। অসমঞ্জবাবু রোগ দেখিতে গিয়াছিলেন। বাহিরের ডিসপেন্সারি হইতে ঔষধ সংগ্রহ করিয়া সৌম্য ভিতরে গেল। কাদম্বিনীকে ডাকিয়া হুকুম দিল, খুকি জল দে তো আমাকে 1 গ্লাস, ওষুধ খাবো। কাদম্বিনীর 2 দাদা অফিসে, 1 ভাগ্নে কলেজে ও আরও 2 ভাই স্কুলে যাওয়ার জন্য প্রায় একসঙ্গেই প্রস্তুত হইতে আরম্ভ করিয়াছে বলিয়া সংসারের আবর্ত এখানে চরমে উঠিয়াছে সত্য। তবু সৌম্যের হুকুম অনেকগুলি প্রতিধ্বনি তুলিল। রান্নাঘর হইতে মা জিজ্ঞাসা করিলেন কেন সে ওষুধ খাইবে। কলতলায় স্নানরতা বরদাদা জিজ্ঞাসা করিলেন সে কি ওষুধ খাইবে। স্বামীর কাপড় গামছা হাতে সামনে দিয়া যাইতে যাইতে একটু দাঁড়াইয়া বড় বউ বলিল, সর্দির জন্য মাথা ধরিয়া থাকিলে সে ইউক্যালিপটাস শুকুক না। আর ভিতরে দেয়ালে টাঙানো আয়নার সম্মুখে দাঁড়াইয়া দাঁড়ি কামাইতে কামাইতে মেজদাদা মন্তব্য করিল যে মাথাটা কাটিয়া ফেলিলেই যখন সব হাঙ্গামা চুকিয়া যায়, এত ওষুধপত্র খাওয়া কি জন্য। কাচের গ্লাসে জল আনিয়া দিয়া একটু হাসিয়া কাদম্বিনী বলিল, আবার মাথা ধরেছে? কি বিচ্ছিরি মাথাটা তোমার। এই হাসি আর মন্তব্যের সুর তার পরিচিত খেয়াল করিয়া ঝিমানো ভাব কাটিয়া গিয়া সৌম্য যেন হঠাৎ সজাগ হইয়া উঠিল। একটা বিশেষ বয়সেই শুধু মেয়েরা ঠোঁটের নূতন পাওনা খেলনার মতো এই হাসিটা লইয়া খেলা করে। নূতন শেখা গানের সুরের মতো মুখে সবসময় শোনা যায় এই কথা, এই সুর। কাদম্বিনী যে নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছে সে একেবারে পরিপূর্ণভাবে বুড়ো ধাড়ি পাকা ঝানু মেয়ে হইয়া উঠিয়াছে, এ জগতে তার যে আর কিছুই জানিতে বুঝিতে অনুভব ও কল্পনা করিতে বাকি নাই, এটা তার ঘোষণা মাত্র। কাঁচা আমে প্রথম রং ধরার মতো, বর্ণচোরা আম ছাড়া। এ সংকেত কাদম্বিনীর ব্যক্তিগত মৌলিক সম্পত্তি নয়, একটা স্বাভাবিক ঘটনা। কাদম্বিনী সর্বাঙ্গে ইহা অপেক্ষা ঢের বেশি স্থূল ও সূক্ষ্ম ঘোষণা অনেক আসিয়াছে। তবু অ্যাসপিরিনের বড়ি 2টা গিলিয়া সৌম্য খানিকক্ষণ এমনভাবে শুধু কাদম্বিনীর মুখখানেই দেখিল যে তার হাসিটা গেল মিলাইয়া। তখন সৌম্য বিশেষ মনোযোগ সহকারে দেখিতে লাগিল সম্পূর্ণ কাদম্বিনীকে। কাদম্বিনী একটু ভয়ে ভয়ে বলিল, রাগ হলো নাকি? সত্যি খুব মাথা ধরেছে?
সৌম্য বলিল। টনটন করছে মাথাটা। কাদম্বিনী বিজ্ঞের মতো নির্ভয়ে হুকুম দিল, আজ আর কোর্টে গিয়ে কাজ নেই। তবে একটিমাত্র নিঃশ্বাস ফেলিবার অবসরটুকুর আগে ভয়ে এবং পরে নির্ভয়ে কাদম্বিনীকে কথা বলিতে শুনিয়া সৌম্যের আর কিছুই বুঝিতে বাকি রইল না। একটু ভাবিয়া সে বলিল, না, কোর্টে যাব না। কাদম্বিনী খুশি হইয়া বিজ্ঞতা বিসর্জন দিয়া আবার একটু হাসিল। মক্কেল আসে না একটা, কেন যে রোজ কোর্টে যাও? চুপচাপ শুয়ে থাকো খানিকক্ষণ, মাথা ধরা সেরে যাবে। সৌম্য হাসিয়া বলিল, সকালবেলা শোবো কি রে খুকি? এই তো উঠলাম সারা রাত শুয়ে থেকে। সকালবেলা মাথা ধরাতে পারো, শুতে পারবে না? ডাক্তারের মেয়ে আমি, আমার পরামর্শ শোনো সমুদা, ওপরে গিয়ে শুয়ে থাকো। ওপরে কেউ নেই, চুপচাপ শুয়ে থাকতে পারবে। চলো, তোমাকে বিছানা পেতে দিচ্ছি। চুপচাপ শুইয়া থাকার সুযোগ পাওয়ার লোভে সৌম্য জীবনে কখনো এ বাড়িতে আসে নাই। নিজের বাড়িতে এ সুযোগ তার দুর্লভ নয়। এ বাড়ির চেয়ে তার নিজের বাড়িতেই বরং লোকের ভিড় কম। লোভ ও লাভের হিসাব বাদ দিলেও এ সময় কাদম্বিনীর সঙ্গে দোতলায় গেলে অনেকেই তা লক্ষ্য করিবে এবং কারণ জানিতে চাহিবে। ওষুধ খাওয়ার জন্যে কাদম্বিনীর কাছে জল চাওয়ায় সকলের মধ্যে যে কৌতূহল জাগিয়াছিল, মাথা ধরার কৈফিয়তে তার পরিতৃপ্ত হইয়াছে। 100 গজ দূরে নিজের বাড়িতে গিয়ে শোয়ার বদলে কাদম্বিনীর সঙ্গে দোতলায় শুইতে যাওয়ার কৈফিয়ত হিসাবে ওটা সকলে গ্রহণ করিবে বটে, কিন্তু কে জানে কারো মনে মৃদু একটা খুঁতখুঁতানি জাগিবে কিনা, কেউ ভাবিবে কিনা এটা তার কাদম্বিনীকে দোতলায় লইয়া যাওয়ার ছলনা মাত্র। এক মুহূর্ত ভাবিয়া সৌম্য গলা নামাইয়া বলিল, তুই একবার ঘরে যা তো খুকি, ভাড়ার ঘরে। কাদম্বিনী আশ্চর্য হইয়া বলিল, কেন? যা বলছি শোন, যা। একটু ইতস্তত করিয়া কাদম্বিনী ভাড়ার ঘরে চলিয়া গেল। সব বুঝিবার বয়স তার হইয়াছে বটে, সৌম্যের আজকের হেঁয়ালি বুঝিবার ক্ষমতা তার নাই। পেট মোটা কাচের জারের ঢাকনি খুলিয়া এক খাবলা কুলের আচার লইয়া সে খাইতে আরম্ভ করিল। বাবুমশাই তো হুকুম দিলেন এ ঘরে আসিবার, এখন সে করিবে কি? হাসিবে না কাঁদিবে? কাজের ফাঁকে বড় বউ ইতিমধ্যে সৌম্যের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। কাল বিকেলে আমারও যা মাথা ধরেছিল ভাই সমু ঠাকুরপো, কি আর বলবো। উনি তো ভেবেই অস্থির, ওডিকোলন টোলন কত কি যে দিলেন ঠিক নেই। কবার হাঁচলাম রাত্রে, তাতে উনি আরও ভয় পেয়ে গেলেন। সকালে উঠেই দেখি ভীষণ সর্দি হয়েছে। ইউক্যালিপটাস শুঁকে শুঁকে একটু আরাম পাচ্ছি। শুঁকবে? ধরা মাথাটা নাড়িয়া সৌম্য বলিল, আমার সর্দি হয়নি। দাড়ি কামানো সাঙ্গ করিয়া কাদম্বিনীর মেজ ভাই ভূপেন কাছে আসিল, বলিল, তোরা তো মাথা ধরে কেন রে? সৌম্য বলিল, কি জানি, কাল সারা রাত ঘুমোইনি, এখন বিশ্রী লাগছে শরীরটা। ভাবছি কোর্টে না গিয়ে চুপচাপ শুয়ে থাকি। তাই থাক, খানিকক্ষণ ঘুমোলেই হয়তো কমে যাবে। সৌম্য চিন্তিত মুখে বলিল, নিজের বুদ্ধিতে অ্যাসপিরিন খেলাম, কিরকম যেন করছে শরীরটা। জ্বর আসছে কিনা বুঝতে পারছি না। ভূপেনও চিন্তিত হইয়া বলিল, তবে এক কাজ কর, এখানেই শুয়ে থাক। বাবা ফিরলে বাবাকে দেখাস। তাড়াতাড়ি কামাতে গিয়ে গালটা কতখানি কেটেছি দেখেছিস? সৌম্য বলিল, 3-4 আয়োডিন দে, ওপরে গিয়ে শুয়ে পড়ি, কি বলিস? একটা বিছানা। ভূপেন হাঁকিয়া বলিল, খুকি, ও খুকি, সমুকে একটা বিছানা ঠিক করে দিয়ে আয় তোরে ওপরে। কোথায় গেলি তুই খুকি? ভাড়ার ঘরে অভাবনীয় ভাবনায় বিব্রতা কাদম্বিনী হাতের সবখানি আচার মুখে গুঁজিয়া মুখের ভাবখানার কুঞ্চনগুলি ঘুচাইয়া বাহিরে আসিল।
কলতলায় হাত ধুইয়া সে দোতলায় গেল সৌম্যের সঙ্গে। ভূপেনের ছোট ঘরে ভূপেনের বিছানা পাতিয়া দিতে দিতে জিজ্ঞাসা করিল, আমাকে ভাড়ার ঘরে পাঠিয়েছিলে কেন বলো তো? সৌম্য বলিল, মুখে কি ভরেছিস, ফেলে দে খুকি। কাদম্বিনী বাহিরে গিয়া মুখ খালি করিয়া আসিল। সৌম্য শুইয়া পড়িয়াছে দেখিয়া অনুযোগ দিয়া বলিল, একটু সবুজ সইল না, বিছানাটা ঝেড়ে দিতাম। সৌম্য বিছানার প্রান্তটা নির্দেশ করিয়া বলিল, বস খুকি, এইখানে বস। কাদম্বিনী বসিয়া বলিতে আরম্ভ করিল, বসবার কি সময় আছে নাকি আমার? সবাই ওদিকে খেতে বসেছে, কাজ নেই? 100 বার একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে, জবাব দিচ্ছ না কেন? বলা নেই কওয়া নেই, হঠাৎ আমাকে ভাড়ার ঘরে পাঠিয়ে দিলে কেন? মিসদার কি গলা বাবা, তোমার জন্য একটা বিছানা পেতে দিতে বলবে, তাও পাড়া শুদ্ধ লোককে শুনিয়ে বলা আমি যেন কালা। কাদম্বিনী ঠোঁট বাঁকাইয়া হাসিল। সৌম্য সন্দিগ্ধভাবে বলিল, তোকে ভাড়ার ঘরে কেন যেতে বলেছিলাম বুঝতে পারিসনি খুকি? সত্যি কথা বলিস, যদি বুঝতে পেরে থাকিস এখনই বাড়ি চলে যাব। কাদম্বিনী দু চোখ বড় বড় করিয়া বলিল, কি বুঝতে পারিনি? কি বলছো তুমি? তোমার আজ হয়েছে কি বলো তো? মাথা ধরেছে। মৃদু একটি নিঃশ্বাস ফেলিয়া কাদম্বিনীর ডান হাতখানা নিজের কপালে রাখিয়া সৌম্য চোখ বুজিল। কাদম্বিনীর হাতের তালুতে এখনো আচারের গন্ধ লাগিয়াছে। হাতে ছাড়া ছাড়া মৃদু কম্পনের আবির্ভাব ঘটা মাত্র সৌম্য তা টের পাইল। এবার হাতে টান পড়িবে অনুমান করিয়া আরো জোরে সে হাতের তালু চাপিয়া ধরিল কপালে। কিন্তু দেখা গেল টানাটানি কাদম্বিনী পছন্দ করে না। মাথা টিপে দেব? না, আমি তবে নিচে যাই, মা ডাকছে। সৌম্যতা জানে চিরকাল মাই সকলকে ডাকিয়া থাকে। কাদম্বিনী উঠিয়া দাঁড়ানোই তার আচারের গন্ধমাখা হাতটি সৌম্যের ছাড়িয়া দিতে হইল। চোখ মেলিয়া সে দেখিতে পাইল কাঁচা আমে প্রথম রং ধরার মতো মৃদু একটু রঙের আভাস কাদম্বিনীর মুখে দেখা দিয়াছে, এবং জগতের সেরা অভিনেত্রীর মতো সে নিজেই যেন পরিণত হইয়া গিয়াছে নির্বাক বিস্ময় ও প্রশ্নে। তবে অভিনয় নয় বলিয়া এরকম সে হইয়াছে এমন ভাবে যে দেখিলে মায়া হয়। সৌম্য মৃদুস্বরে বলিল, মা কেন ডাকছেন শুনে আমাকে একটু আচার এনে দিবি খুকি? কাদম্বিনী বলিল, জ্বর আসছে, আচার খেতে হবে না। সারা রাত ঘুম হয়নি, ঘুমাও না একটু। বলিয়া সে চলিয়া গেল নিচে। খানিক পরে একটা চায়ের কাপে খানিকটা আচার ও ছোট একটি চামচ আনিয়া দিয়া হাসিয়া ফেলিল। আচার খাবে শুনে মা যা বকছে সমুদা, মেজদা বললে একটু কুইনিন মিশিয়ে দিতে, একটুখানি দিয়েছি, 4 গ্রেনের বেশি নয়, সত্যি বলছি, টেরও পাবে না। সৌম্য উঠিয়া বসিল, 2 আঙুলে একটু আচার তুলিয়া মাখাইয়া দিল কাদম্বিনীর ঠোঁটে। তারপর কাপে অত আচার থাকিতে চাখিতে গেল তার ঠোঁটের হাসি মাখানো আচারটুকু। হাসি অবশ্য কাদম্বিনীর মিলাইয়া গেল তৎক্ষণাৎ, এবং একটি ভয়ার্ত কপতির সঙ্গে তার কোনো পার্থক্য রহিল না। কিন্তু কি করিবে সে তো ছেলে মানুষ, আর সৌম্য তার কাছে চিরদিন দেবতার সমান। তাছাড়া তার জন্য বর খোঁজা হইতেছে। সৌম্য যদি তাকে বিবাহ করা ঠিক করিয়া থাকে সে তো ভালোই, সুখের কথা। সৌম্যের সঙ্গে একা একা সিনেমায় যাইতে তখন আর কোনো বাধাই থাকিবে না। দিন রাত যত খুশি গল্প করিতে পারিবে সৌম্যের সঙ্গে। কাদম্বিনীর চোখে জল আসিয়া পড়িল।
সৌম্য বলিল, কাঁদছিস কেন? কাদম্বিনী চোখ মুছিয়া অস্ফুট স্বরে বলিল, কাঁদছি না তো। সৌম্য খুশি হইয়া ভাবিল যে এ যদি আর কেউ হইত তবে নিশ্চয়ই এরকম সরল জবাব দিত না, বলিত, চোখে আচার লাগিয়াছে। সত্য সত্যই চোখে আচার অথবা খোঁচা না লাগিলে সেই 21 বছর বয়সের মেয়েটার চোখে জলই যে আসিত না, এ কথাটা সৌম্যের আর মনে পড়িল না। তারপর যে দিনগুলি কাটিয়া যাইতে লাগিল, সৌম্যের কাছে না হোক, কাদম্বিনীর কাছে সেগুলি হইয়া রহিল অতুলনীয়, বিরহের দিনগুলি পর্যন্ত। অন্তত দেখা হইলেই সৌম্যের কাছে কাদম্বিনী 2-1 বার তাই ঘোষণা করে এবং সৌম্য অবিশ্বাস করে না। এতকালের জানাশোনা মেয়েটার সম্বন্ধে সে একটা নূতন কথা জানিয়াছে। তার অভিজ্ঞতায় সরলতার হিসাবে কাদম্বিনী আদর্শ বালিকা, কারণ সরলতার সঙ্গে চিরদিন যে বোকামি সে মিশিয়া থাকিতে দেখিয়াছে, কাদম্বিনীর মধ্যে সে তা খুঁজিয়া পায় না। ধারালো বুদ্ধি তার নাই, চালাক মেয়ে সে নয়, সৌম্যতা জানে, কিন্তু অভিজ্ঞতার অভাব ছাড়া আর কোনো বোকামির পরিচয়ই সে দেয় না। তার যে কথা ও কাজে সৌম্যের হাসি পায়, সেগুলি সে বলে ও করে না বলা না করার প্রয়োজন সে জানে না বলিয়া। মস্তিষ্কের ওজন তার কম বলিয়া নয়, যা কিছু তাকে একবার বুঝাইয়া বলা যায়, চোখের পলকে সে তা বুঝিতে পারে। এমনকি পুরুষ ও নারীর প্রেম সংক্রান্ত জটিল দার্শনিক তত্ত্বগুলি পর্যন্ত সে এত সহজে আয়ত্ত করিয়া ফেলে এবং ও বিষয়ে এমন চমকপ্রদ মন্তব্য করে যে সময় সময় সৌম্যের মনে হয় সে বুঝি খনাকে বরাহের গণনা শিখাইতে যাওয়ার মতো স্পর্ধা প্রকাশ করিতেছে। মনে মনে হাসছিস না খুকি? হাসছি? কি বলছো তুমি পাগলের মতো? তুমি যখন এসব কথা বুঝিয়ে বলো, আমার তখন যাও, বলবো না তোমাকে। সৌম্য ভাবে, বিশ্লেষণ করে। কাদম্বিনীর এই কথাগুলির মধ্যেই সে তার বোকামির অভাব ও সরলতার প্রমাণ খুঁজিয়া পায়। মনে মনে হাসছিস না খুকি? এই আকস্মিক প্রশ্নের মানে বুঝিতে বোকা মেয়ের সময় লাগিত। কেন মনে মনে হাসিবে কয়েকবার এ কথা জিজ্ঞাসা করিতে এবং শেষ পর্যন্ত হয়তো সৌম্যকেই বুঝাইয়া বলিতে হইত যে কবিত্বপূর্ণ দার্শনিক তত্ত্বকথা শুনিতে শুনিতে এক ধরনের নীরস অমার্জিত হৃদয়হীন মানুষ মনে মনে হাসিয়া থাকে। পার্থিব লাভ লোকসানের হিসাব ছাড়া জীবনে যারা আর কোনো হিসাব জানে না। প্রশ্ন শোনা মাত্র মানে বুঝিয়া কাদম্বিনী রাগিয়া তাকে বলিয়াছে পাগল, কিন্তু তার মুখে ভালোবাসার কথা শুনিতে শুনিতে মনে মনে হাসার বদলে তার মানসিক অবস্থাটা কিরকম হয় বুঝাইয়া বলার মতো শব্দ খুঁজিয়া না পাইয়া, হয়তো যে 2-1টি শব্দ মনে আসিয়াছিল, লজ্জায় সেগুলি উচ্চারণ করিতে না পারিয়া মেয়েদের চিরন্তন অধিকার খাটাইয়া এ অক্ষমতা গোপন করিয়াছে। যাও, বলবো না তোমাকে। কি মিষ্টি অভিমান, কি মধুর ছলনা! সেই 21 বছর বয়সের মেয়েটা হইলে পুরা 3 মিনিট বক্তৃতা দিত, যার মানে বুঝিতে মন নয়, অভিমান খুঁজিতে হইত সৌম্যকে। ভাবিতে ভাবিতে সৌম্যের হৃদয়ে আনন্দ ধরিতে চায় না। 2-1 মাস নয়, কাদম্বিনীকে তার অনেক দিন ভালো লাগিবে, হয়তো একেবারে কাদম্বিনীর বিবাহ স্থির হইয়া যাওয়া পর্যন্ত। গায়ে হলুদের আগের দিন কাদম্বিনীর কাছে সে গ্রহণ করিবে শেষ বিদায়। পরদিন ট্রেনের কামরায় বসিয়া সে যখন বাংলার বাহিরে মাঠ বন গাছপালার বিস্ময়কর বিপরীত গতি দেখিতে থাকিবে, কাঁদিতে কাঁদিতে কাদম্বিনী তখন গায়ে মাখিবে হলুদ। নিজে মাখিবে না, সকলে মাখাইয়া দিবে। আমি এখন হঠাৎ মরে গেলে তুই খুব কাঁদবি না খুকি?
আমি এখন হঠাৎ মরে গেলে তুমি খুব কাঁদবে না খোকা? এ ধরনের তামাশা সৌম্যের বিশেষ ভালো লাগে না। এই যা একটু দোষ আছে কাদম্বিনীর, স্নায়ুগুলি তার বড় সতেজ, মরার কথাতেও সে কাবু হয় না। মুখে হাত চাপা দিয়া সভয়ে বলে না, ও কথা বলতে নেই। একটা দুর্বোধ্য ক্ষীণ প্রতিবাদ জাগে সৌম্যের মধ্যে। কাদম্বিনী যেন বড় বেশি হাসি খুশি, বড় বেশি আনন্দময়ী। তার ছেলে মানুষী ও সরলতার তুলনায় ভাব প্রবণতা যেন বড় কম। হাসি তামাশা, কথা কাটাকাটি, ভিত্তিহীন আনন্দের পিরামিড বানানো, এসব সে এত ভালোবাসে বলিবার নয়। কে জানে সময় আসিলে ও কিভাবে ভাঙিয়া পড়িবে। সামান্য কারণে যে এত আনন্দ পায়, অত বড় আঘাতে কি প্রচণ্ড হইবে তার বেদনা। কালীঘাটের গলা কাটা ছাক শিশুর মতোই বোধহয় ছটফট করিবে। চোখের সামনে বড় হওয়ার দাবিতে তার স্নেহ আর মমতা যার প্রাপ্য, তার মতো প্রেম পিপাসু পাষণ্ডের হাত হইতে যাকে রক্ষা করা তার কর্তব্য, তার জীবনে এরকম ভয়ঙ্কর দুঃখের সম্ভাবনা বোধহয় না আনাই তার উচিত ছিল। একটু অনুতাপ বোধ করে সৌম্য। কাছাকাছি কাদম্বিনীর বড় বড় উজ্জ্বল দুটি চোখের দিকে চাহিয়া সব মেয়ের মতো ওকেও সে নিবিড় জোরালো মমতার সঙ্গে ভালোবাসে। এইরকম স্বভাব সৌম্যের, এইরকম বাধ্য তার কোমল হৃদয়ের কোমলতর প্রেম। মনে আবেগ আসিবা মাত্র হৃদয়ে প্রেমের বন্যা দেখা দেয়। আবেগটা বাদ দিয়া প্রেমের বন্যায় ভাঁটা ফেলিয়া ভালোবাসাটা চিরস্থায়ী করিবার সময় আসিলেই কাদম্বিনীকে আর যে তার ভালো লাগিবে না, এমনকি কাঁচা আমের কচি শ্বাসটুকুর মতো তিতই হয়তো লাগিবে, সে কথা সৌম্যের আর মনে থাকে না। আদরে আদরে কাদম্বিনীর সে শ্বাসরুদ্ধ করিয়া দেয়। তবু কাদম্বিনী মরে না। শ্বাসরুদ্ধ হওয়া সত্ত্বেও আনন্দে গদগদ হইয়া বাঁচিয়া থাকে। তার নিশ্চিন্ত বিশ্বাসে সৌম্য পর্যন্ত অবাক হইয়া যায়। যত কাঁচা হোক, যত সরল হোক, যত বিশ্বাসী হোক, যত প্রবল প্রেম জাগিয়া থাক তার বুকে, আত্মরক্ষার কয়েকটা মূল মন্ত্র 12 বছরের মেয়েও যে জানে। লোক নিন্দা আছে, আত্মীয় স্বজনের ভয় আছে, আগামীকালের হিসাব আছে, গোপনে গোপনে ভাঙা ভাঙা ছেলে খেলাকে প্রকাশ্য ও একটানা লীলা খেলায় পরিণত করার স্বাভাবিক ইচ্ছা আছে, আরও আছে কত কিছু। কাদম্বিনী যেন এ সমস্তের ধার ধারে না। সৌম্য যা বলিবে, যা করিবে তাই সই। ফলাফলের দায়িত্বটা যে অন্তত সৌম্যের থাকা উচিত, এ দাবিও যেন সে করিবে না। 3 তলার ছাদ হইতে নিজের ইচ্ছায় উঠানে ঝাঁপাইয়া পড়ার মতো তার আত্মসমর্পণের হিসাব নাই, বিবেচনা নাই, না মরিবার ইচ্ছা নাই, মরণের আতঙ্ক পর্যন্ত যেন নাই। তবে ঝাঁপ দিবার কথা, সে ঝাঁপ দিয়াছে। সৌম্যকে সে ভালোবাসে, ব্যাস সেইখানে সব হিসাব নিকাশি রীতি, তারপর আর কিছু নাই। 18 বছর সংসার বাঁচিয়া থাকার পর এ জিনিসটা কোনো মেয়ের মধ্যে থাকা অবিশ্বাস্য, অবাস্তব, অসম্ভব। এদের যে নরকে নেওয়া চলে না তা নয়, কিন্তু প্রথমে যাত্রা করিতে হয় স্বর্গের দিকে। সত্যের আবরণে অনেক মিথ্যাকে সামনে ধরিতে হয়, অনেক ভুলাইয়া ভুল করাকে করিয়া তুলিতে হয় জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্যের মতো গ্রহণীয়। বাস্তবতার তুলি দিয়া সমস্ত ভবিষ্যৎকে কল্পনার রঙে রাঙাইয়া করিতে হয় তপস্যার সিদ্ধিলাভের পরবর্তী জীবনের মতো লোভনীয়। আর প্রতিজ্ঞার পর প্রতিজ্ঞা করিয়া দিতে হয় আশ্বাস, জাগাইতে হয় বিশ্বাস। 28 বৎসর সংসারে বাঁচিয়া থাকার পর সৌম্য এ জ্ঞান সঞ্চয় করিয়াছে, এর মধ্যে ফাঁকি থাকা সম্ভব নয়। কিন্তু কাদম্বিনী যেন তার হাতে একখানা শিশুপাঠ্য রূপকথার বই তুলিয়া দিয়াছে, খবরের কাগজ পড়া বিদ্যায় যা বোঝা যায় না।
দিনের পর দিন কাদম্বিনী যেন তাকে বুঝাইয়া দিয়া চলিয়াছে যে যে মন দিয়া সে সংগ্রহ করিয়াছে তার মনস্তত্ত্বের জ্ঞান, সে মনটাই সেই ঈশ্বরের সৃষ্টি। তার চেয়ে যিনি ঢের বেশি চালাক এবং বর্তমানের 150 কোটিখানেক মন ছাড়াও অতীতের অগুন্তি মন তিনি সৃষ্টি করিয়াছিলেন, ভবিষ্যতের অগুন্তি মনগুলি তিনি সৃষ্টি করিবেন। মন দিয়া মন জানার কাজটা অত সহজ নয়। সৌম্য বলে, আমি কিরকম খারাপ লোক জানিস খুকি? কাদম্বিনী বলে, জানি। কি করে জানলি? ওসব আমরা জানতে পারি, কচি খুকি তো আর নই আমি। কাদম্বিনী হাসে। তার সহজ আত্মবিশ্বাস ও গর্ব দেখিয়া সত্য সত্যই মনে হয় কচি খুকি বোধহয় সে নয়। জয় যেন সেই করিয়াছে সৌম্যকে, এবং সৌম্য যে তার কাছে ধরা দিবে এই বিষয়ে কোনোদিন তার এতটুকু সন্দেহও ছিল না। আশ্বস্ত হইয়া মনে মনে সৌম্য একটু হাসে। এই রকম মনে করে মেয়েরা, মনে করে কিছু না করিয়াও তারাই করিয়াছে সব। সৌম্যদের বুকে ভালোবাসা জাগাইয়াছে তারা, সৌম্যদের আপন করিয়াছে তারা, সৌম্যদের মাথা খারাপ করিয়া দিয়াছে তারা। এই ভালোবাসার ব্যাপার যদি হয় কবিতা, তবে তারাই এ কবিতার প্রেরণা। সৌম্যরা তো শুধু কাগজে কলমে কবিতাটা লেখার কাজটুকু করে। সৌম্য ভাবে, বিশ্লেষণ করে। কাদম্বিনীর অবিশ্বাস্য নিশ্চিন্ত ভাব ও অন্ধ আত্মসমর্পণের একটা কারণ যেন সে আবিষ্কার করিতে পারে। তাকে জয় করিয়া নিজেকে কাদম্বিনী এত দামি মনে করিয়াছে, এমন আকাশস্পর্শী আত্মবিশ্বাস তার আসিয়াছে যে ভবিষ্যতের কথাটা মনে আনাও সে আর দরকারি মনে করে না। 2-4 দিন পরে যা ঘটিবেই সে বিষয়ে জল্পনা কল্পনা করিয়া কি হইবে। তবে একটা খটকা লাগিয়া থাকে সৌম্যের মনে। এই জল্পনা কল্পনা, দুজনের একত্র গ্রথিত জীবন সম্বন্ধে তার সঙ্গে গভীর বিস্তারিত আলোচনা কাদম্বিনীকে সীমাহীন আনন্দ দেওয়ার কথা। এ আনন্দ সে কামনা করে না কেন? কিসে তার এই অস্বাভাবিক বৈরাগ্য আসিয়াছে? কাদম্বিনী কাছে থাকিলে নয়, নিজের ঘরে একা থাকিবার সময় ভাবিতে ভাবিতে সৌম্যের বড় রাগ হয়। একটা তুচ্ছ সাধারণ মেয়ে, তার সম্বন্ধে এত ভাবনারই বা কি দরকার? ও তো আর তার নিজের জীবনের সমস্যা নয়। একদিন কাদম্বিনীর বড়দাদার বউ সৌম্যকে বলিল, আমার যেন কি হয়েছে ভাই সৌম্য ঠাকুরপো, খালি অসুখে ভুগছি, মাথা ধরছে, কাল জ্বর ভাব হচ্ছে, একটা কিছু লেগেই আছে আমার। এমন ভয় পেয়ে গেছেন উনি, ভেবে ভেবে শেষে ওর আবার কিছু না হয় শিগগির আমাকে নিয়ে হাওয়া বদলাতে যাবেন বলেছেন। সৌম্য বলিল, ভালোই তো, কবে যাবেন? বড় বউ বলিল, জামশেদপুর থেকে খুকিকে দেখতে আসবে, নয়তো কবে নিয়ে যেতেন। খুকিকে দেখতে আসবে নাকি? ও মা, তুমি জানো না ভাই সৌম্য ঠাকুরপো? কি আশ্চর্য! ছেলে ওখানে কি যেন কাজ করে, 250 টাকা মাইনে পায়। বাপ হচ্ছে সাব জজ, এখন পেনশন নিয়েছে। পক্ষাঘাত না কি হয়েছে বাপটার, উঠতে পারে না বিছানা থেকে। ছেলে তাই নিজে বন্ধুর সঙ্গে খুকিকে দেখতে আসবে। চিঠি এসেছে কবে? কাল। ও মা, তাই তো? তুমি তবে কি করে জানবে? অসুখে ভুগে ভুগে আমার মাথাটা খারাপ হয়ে গেছে ভাই সৌম্য ঠাকুরপো। দিন 3 পরে ঘণ্টা 3 জন্য কাদম্বিনীকে কাছে পাওয়া গেল বটে। কাদম্বিনী কিন্তু আপনা হইতে সাব জজ পুত্রের দেখিতে আসার কথাটা উল্লেখ করিল না। 2 ঘণ্টা অপেক্ষা করিয়া সৌম্যই শেষে তাকে জিজ্ঞাসা করিল, জামশেদপুর থেকে তোকে দেখতে আসবে না? কাদম্বিনী ফিক করিয়া হাসিয়া ফেলিল, আসবে, বেশ মজা হবে না? মজা হইবে?
কাদম্বিনীর নির্ভয় নিশ্চিন্ত কৌতুকোজ্জ্বল মুখখানা দেখিতে দেখিতে সৌম্যের মনে হইল সে যেন ম্যাজিক দেখিতেছে। কি হবে এবার বলিয়া যার কাঁদো কাঁদো হওয়া উচিত ছিল, এ ব্যাপারটা তার কাছে শুধু মজা। যদি তোকে পছন্দ করে? যদি কি, আমাকে পছন্দ করবে না? ইস! সৌম্য বিরক্ত হইয়া বলিল, তামাশা রাখ খুকি। তোকে দেখে যদি পছন্দ হয়, বিয়ের সব ঠিক হয়ে যায়, কি করবি তখন? কাদম্বিনী দু হাতে খোঁপা ঠিক করিতে করিতে বলিল, আমি আবার কি করব? সৌম্য তার গাম্ভীর্যকে আরো গম্ভীর করিয়া বলিল, কিন্তু তুই তো জানিস খুকি, বিয়ে টিয়ে আমি করতে পারবো না। তোকে যেদিন বিয়ে করব সেই দিন তোর জন্য আমার সমস্ত ভালোবাসা ঘেন্না হয়ে যাবে। তুই তো জানিস আমি তা সইতে পারবো না। কাদম্বিনী সহজভাবেই বলিল, দুবার জানিস বললে, কি করে জানবো আমি? কোনোদিন বলেছ? বলিনি। সৌম্য যেন আশ্চর্য হইয়া গেল। কবে বললে? বিয়ে করলেই ভালোবাসা ঘেন্না হয়ে যাবে কেন, বলো তো শুনি। সৌম্য বলিল। 5 মিনিটে তার নিজের কাছেও প্রায় দুর্বোধ্য জটিল যুক্তিতর্ক বিশ্লেষণ দিয়া এমনভাবে কথাটা প্রমাণ করিয়া দিল যে কাদম্বিনীর আর বলিবার কিছুই রহিল না। সে তাই শুধু একটু হাসিল, বলিল, নাও, তোমাকে আর চালাকি করতে হবে না। সবাইয়ের আসবার সময় হলো, এবার আমি পালাই। সৌম্য ব্যগ্র কণ্ঠে বলিল, চালাকি করিনি খুকি, সত্যি তোকে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা, সে হবেক্ষণ বলিয়া কাদম্বিনী চলিয়া যায় দেখিয়া সৌম্য তাকে হাত ধরিয়া টানিয়া বসাইয়া দিল। আমার কথা বুঝি তোর বিশ্বাস হচ্ছে না? কাদম্বিনী বলিল, হাত ধরে হ্যাঁচকা টান দিলে মানুষের লাগে। তোমার মতলব আমি বুঝেছি মশাই। একটু ঝগড়া করতে চাও তো? আরেকদিন হবে, আজ সময় নেই। সৌম্য বলিল, তুই বড় ছেলে মানুষ খুকি, বড় বোকা তুই। কিন্তু তোকে আমি বলে রাখছি, পরে যে আমায় দোষ দিবি তা হবে না। বিয়ে আমি কাউকে করব না। কাদম্বিনী সরলভাবে বলিল, এ কথা প্রথমে বলনি কেন? সৌম্য বলিল, বিয়ে করব তাও তো বলিনি। প্রথমে বলিনি বলেই তুই আমাকে জোর করে বিয়ে করাবি নাকি তোকে? রাগে সৌম্যের গা জ্বলিয়া যাইতেছিল। এখনো ভাবনা নাই কাদম্বিনীর, এখনো তার মুখ ভয়ে পাংশু হইয়া যাইতেছে না। অন্য মেয়ে হইলে আতঙ্কে এতক্ষণ যে আধমরা হইয়া যাইত। কিন্তু তার শেষ কথাটা কাদম্বিনী যেভাবে গ্রহণ করিল, রাগের বদলে সৌম্য তাতে একেবারে বনিয়া গেল থ। কাদম্বিনীও যে রাগিতে জানে, আজ সে তার টের পাইল প্রথম। মুখ লাল করিয়া কাদম্বিনী বলিল, দেখো শোনো বলি তোমাকে, মাঝে মাঝে তুমি এমন কথা বলো যা শুনলে মানুষের গা জ্বলে যায়। তোমাকে বিয়ে করবার জন্যে পায়ে ধরে সেধেছি তোমার। ওহ, ভারী তো মানুষ তুমি। তুমি বিয়ে না করলে আমার যেন বর জুটবে না। কাদম্বিনী তো চলিয়া গেল গটগট করিয়া। বিছানায় চিত হইয়া শুইয়া সৌম্য অনেকক্ষণ বনিয়া রহিল থ। কাদম্বিনীর রাগটা আশ্চর্য নয়, কিন্তু এমন রাগ আজ পর্যন্ত যে একদিনও রাগ করে নাই। তাছাড়া কান্নাবিহীন অভিমানবিহীন এ কোন দেশি রাগ ছেলে মানুষ মেয়েটার? কথাগুলি শেষ করিয়াও তো অন্তত একটু তার কাঁদা উচিত ছিল। এ যেন সেই 21 বছর বয়সের মেয়েটার রাগ, শুধু রাগ, নিছক অবিমিশ্র রাগ। এক ফোঁটা অনুরাগও যেন কারো জন্য তার নাই। 7 দিন পরে
জামশেদপুরের পাত্রটি স্ববন্ধু মেয়ে দেখিতে আসিল। পাত্রের মেয়ে পছন্দ হইলে তার মামা আসিয়া আর একবার দেখিয়া যাইবে, তারপর হইবে পাকা কথা। এই 7 দিনের মধ্যে সৌম্য শুধু একদিন কিছুক্ষণের জন্য অসমঞ্জবাবুর বাড়ি গিয়াছিল। এক ফাঁকে কাদম্বিনীকে জিজ্ঞাসা করিয়াছিল, সেদিন হঠাৎ অত রেগে গেলি কেন রে খুকি? কাদম্বিনী হাসিয়া বলিয়াছিল, রাগ হয়েছিল তাই। পরশু তোকে দেখতে আসবে না? হ্যাঁ। খুব হিংসা হচ্ছে নাকি তোমার? বাবাকে বলো না গিয়ে, এক্ষুনি বাবা ওদের টেলিগ্রাম করে আসতে বারণ করে দেবে। সৌম্য ম্লান মুখে বলিয়াছিল, সত্যি হিংসে হচ্ছে, কিন্তু জানিস তো বিয়ে আমি কোনোদিন করব না। কাদম্বিনী বলিল, তা না করলে আমাকে দোষ দিও না কিন্তু শেষে। ওদের দেখতে আসা বন্ধ করার উপায় বলে দিলাম। পাকা মেয়ের মতো কথা। সৌম্য সন্দিগ্ধ দৃষ্টিতে কাদম্বিনীর মুখ আর চোখ পরীক্ষা করিয়া দেখিয়াছিল, কিন্তু কাদম্বিনীর মতো সরল কাঁচা ঘরোয়া মেয়ের মুখে চোখে সে কি পাকামি খুঁজিয়া পাইবে? তারপর সৌম্য বড় বউকে একটা কথা জিজ্ঞাসা করিয়াছিল, কদিন থেকে খুকির কি হয়েছে বলুন তো বৌদি? সবসময় মুখ ম্লান করে থাকে কেন? বড় বউ বলিয়াছিল, কই, আমি তো ওকে মুখ ম্লান করে থাকতে দেখিনি সমু ঠাকুরপো। দেখবো কি, নিজের অসুখ নিয়েই সবসময় যা বিব্রত হয়ে থাকি। বেশ হাসি খুশিই তো দেখি ভাই সমু ঠাকুরপো। 3টি বন্ধুর সঙ্গে ছেলে মেয়ে দেখিতে আসিল বিকালের দিকে, গায়ে একটা হালকা সিল্কের পাঞ্জাবি চাপাইয়া। প্রসাধনের সময় মুখে ক্রিম মাখার মতো একটা হালকা অবহেলার মতো ভাব ফুটাইয়া রাখিয়া সৌম্য তার আগেই এ বাড়িতে হাজির হইয়াছিল। একবার অন্দরে পাক দিয়া আসিয়া সে দক্ষিণের বড় ঘরখানায় আগন্তুকদের মধ্যে গিয়া বসিল। ছেলে আর তার বন্ধুদের সঙ্গে মন খুলিয়া আলাপও করিল। ছেলের নাম দিব্যেন্দু, দেখিতে ভালোই, তবে একটু রোগা আর লাজুক। পড়িতে পড়িতে মেরুদণ্ডটা একটু বাঁকাইয়া যেসব ছেলে পরীক্ষায় ফার্স্ট হয় তাদের মতো। কাদম্বিনী আসিয়া খোলা জানালার সামনে বসিল। আলোতে তাকে যাতে ভালো করিয়া দেখা যায়। 3 জোড়া অপরিচিত চোখ তাকে খুব ভালো করিয়াই দেখিল। কেবল যার দেখাটা ছিল সবচেয়ে দরকারি, সে 1 সেকেন্ডের জন্য দেখিয়াই পুরা মিনিটকাল নামাইয়া রাখিতে লাগিল চোখ। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হইল কাদম্বিনীকে। ইংরেজি বাংলা লেখানো হইল তাকে দিয়া, তার সূচিকর্ম দেখানো হইল। হারমোনিয়াম বাজাইয়া সিকিখানা গান আর এসরাজে খানিকটা গজল সুর সে সকলকে শুনাইয়া দিল। লজ্জা, ভয় ও নম্রতার যে মধুর মুখোশ পরিয়া কাদম্বিনী ধীর পদে ঘরে ঢুকিয়াছিল, এত কাণ্ডের পরে আবার তেমনি ধীর পদে অন্দরে ফিরিয়া যাওয়ার সময়ও তার বিন্দুমাত্র পরিবর্তন ঘটে নাই দেখিয়া সৌম্যের মনে হইতে লাগিল, পানের বদলে সে বুঝি শুধু ক্ষয়ের চিবাইতেছে। আগাগোড়া কাদম্বিনীকে সে অবাক হইয়া লক্ষ্য করিয়াছে। 4 মাস ধরিয়া সে যাকে ভালোবাসিয়াছে, তার সামনে কাদম্বিনীর মতো মেয়ে যে 4 জন অপরিচিত যুবকের কাছে এমন নিখুঁতভাবে নিজেকে দেখাইতে পারে, এ অভিজ্ঞতা সৌম্যের ছিল না। এ কি অভিনয়, হে ভগবান! এ কি অভিনয় তার কাদম্বিনীর? কিংবা তার 4 মাসের প্রেমটাই তার কাছে কিছুই নয়, প্রতিদিনকার ডাল ভাত খাওয়া, সাজগোজ করার মতো তুচ্ছ। তাই সে 4 মাস তার সঙ্গে ভালোবাসার খেলা না খেলিলেও যেমনভাবে নিজেকে দেখাইতে পারিত, আজও অবিকল তেমনি ভাবে দেখাইয়া যাইতে পারিল। এমন একটা রেখা সে কাদম্বিনীর মুখে দেখিতে পাইল না, এমন একটি ভঙ্গি তার চোখে পড়িল না, যার মধ্যে গত 4 মাসের একটি মিনিটও সে খুঁজিয়া পায়। কিছু বুঝিতে পারে না সৌম্য। বাড়ি ফিরিয়া
সে ছটফট করিতে থাকে। অমিল নাইন কেশ তৈলের অতি ক্ষীণ একটি গন্ধ যেন সে অনুভব করিতে পারে। মাথা ঘুরিতে থাকে সৌম্যের, গা বমি বমি করে। এ কি সম্ভব? কাদম্বিনীর প্রকৃতির সঙ্গে এ কি খাপ খায়? সেই 21 বছর বয়সের মেয়েটাও তো 6 মাস পরে হঠাৎ তাকে দেখিয়া একটু পাংশু হইয়া গিয়াছিল। পরদিন সকালে সৌম্য কাদম্বিনীকে বলিয়া আসিল, আজ দুপুরে সেখানে একবার যেতে পারবি খুকি? খুব পারব। কটার সময়? 1টার সময় যাস। প্রতিবেশীর বাড়ি যাওয়ার নাম করিয়া কাদম্বিনী বেলা 1টার সময় আসিয়া দাঁড়াইল তাদের বাড়ির সামনের পথটার মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডটার কাছে। সৌম্য অপেক্ষা করিতেছিল। একটা ট্যাক্সি ভাড়া করিয়া দুজনে তাদের হোটেলের ঘরখানায় হাজির হইল অল্পক্ষণের মধ্যেই। সমস্ত পথ সৌম্য একটি কথাও বলে নাই। কিছুক্ষণ বকবক করিয়া কাদম্বিনীও শেষে চুপ করিয়া গিয়াছে। ঘরে ঢুকিয়াই সৌম্য শটান বিছানায় শুইয়া পড়িল। তার শারীরিক অবস্থার সম্বন্ধে কাদম্বিনীর প্রশ্নের জবাবে বলিল, তুই আমাকে ভালোবাসিস না খুকি? কাদম্বিনী বলিল, তা তো তুমি বলবি। আগেরবার বাড়িতে বলে এসেছিলাম উষাদের বাড়ি যাচ্ছি। একটু পরেই মা ঝিকে পাঠিয়ে দিয়েছিল আমায় ডাকতে। সারা দুপুর বাইরে কাটিয়ে বাড়িতে কৈফিয়ত দেওয়ার মজা মেয়ে হলে বুঝতে। তুই বুঝি ভাবিস বাড়ির লোকের রাগ, লোক লজ্জা এসব গ্রাহ্য না করলেই ভালোবাসা প্রমাণ হয়ে যায়? আমি ভালোবাসার কিছু জানি না। হলো? সৌম্য হতাশভাবে বলিল, আমার সঙ্গে ছাড়াছাড়ি হবে বলে তোর একটুও কষ্ট হচ্ছে না? কাদম্বিনী সহজভাবে বলিল, আমি বলেছি ছাড়াছাড়ি হতে? কিন্তু তোর বিয়ে হয়ে গেলে? আমি বলেছি বিয়ে হোক। তারপর দুজনেই চুপ করিয়া গেল অল্পক্ষণের জন্য। হঠাৎ কাদম্বিনী কাঁদো কাঁদো হইয়া বলিল, তুমি কিছু বোঝো না? আমি কি করব? আমার কি করার আছে? তোমার কথা শুনতে হয়, তুমি যা বলো করি। বাড়ির লোকের কথা শুনতে হয়, তারা যা বলে করি। কান্না, চাপিয়া রাখা কান্না এতদিনে বাহির হইয়া আসিতেছে। কাদম্বিনীর আকস্মিক উত্তেজনায় সৌম্য উঠিয়া বসিল। কাদম্বিনীর হাত চাপিয়া ধরিয়া বলিল, কিন্তু লোকের কথা শুনে তো তোর সুখ দুঃখ জাগে না খুকি? তোর মনে কষ্ট হলে তো বাড়ির লোকের হুকুমে সেটা উবে যাবে না? কাঁদো কাঁদো ভাবটা কাদম্বিনীর উবিয়া গেল। চোখ মিটমিট করিতে করিতে সে বলিল, কি বলছো কিছুই বুঝতে পারছি না। আমার কষ্ট হলে বাড়ির লোকে কি করবে? তারপর হঠাৎ কাঁদো কাঁদো হওয়ার মতো হঠাৎ হাসিয়া কাদম্বিনী বলিল, তোমার কি হয়েছে জানো? মাথা ধরে ধরে মাথাটা খারাপ হয়ে গেছে। এবার সৌম্য অনেকক্ষণ চুপচাপ চিত হইয়া শুইয়া রহিল। কপালে কাদম্বিনীর হাতের স্পর্শ অনুভব করার মতো ক্লান্ত স্বরে বলিল, তোর সঙ্গে আমার এই শেষ দেখা খুকি। কেন? তোর বিয়ের সব ঠিকঠাক হচ্ছে, আর আমার সঙ্গে মেলামেশা করা উচিত হবে না। আজকেই আমাদের মধ্যে সব শেষ হয়ে যাক, কেমন? সৌম্য এতক্ষণ চোখ বুজিয়াছিল। কথাটা বলিয়া কাদম্বিনীর মুখের ভাব দেখিবার জন্য সে চোখ মেলিল। অল্পক্ষণের জন্য তার মনে হইল কাদম্বিনীর মুখের চামড়াটা যেন টান হইয়া চকচক করিতেছে। কিন্তু একটু ভাবিয়া কাদম্বিনী যখন কথা বলিল, তখন সে বুঝিতে পারিল এটা তার কল্পনা অথবা আলোর কারসাজি। আমি কি বলবো বলো? আমি তো বলেছি তুমি যা বলবে তাই হবে, কিন্তু শেষ দিনটা তাহলে মুখ ভার করে থেকো না, হেসে কথা বলো একটু। সৌম্য উঠিয়া বসিল।
জুতায় পা ঢুকাইয়া ফিতা লাগাইতে লাগাইতে বলিল, চল বাড়ি যাই। উদ্ভ্রান্ত চিত্তের এলোমেলো চিন্তার মধ্য হইতে সৌম্য ক্রমে ক্রমে একটা প্রকাণ্ড তত্ত্বকথা আবিষ্কার করে। এ জগতে নিয়ম নাই, শৃঙ্খলা নাই, সমস্ত এখানে আবোল তাবোল। সেই জন্যই একটু যাদের বুদ্ধি আছে তারা বলিয়া থাকে, ব্যতিক্রম নিয়মকে প্রমাণ করে। আসলে এ কথাটাও এক পেশে সত্য। নিয়মটা নিয়ম না ব্যতিক্রমটা নিয়ম, কে তা বলিতে পারে? 10 বার নিয়ম আর একবার ব্যতিক্রমের দেখা পাইলে নিয়মটাকে মানুষ নিয়ম বলে, কিন্তু 10 বার ব্যতিক্রম আর একবার নিয়মের দেখা পাইলে মানুষ তো ব্যতিক্রমটাই নিয়ম বলিত। এই ভীষণ জটিল তত্ত্বটা আবিষ্কার করার পর সৌম্য কিছুক্ষণ গভীর তৃপ্তি বোধ করে। প্রহারের পর চকচকে খেলনা পাইলে ছোট ছেলে যেমন সজল চোখে আহ্লাদে গদগদ হয়, এই দুশ্চিন্তাটি আয়ত্ত করার পর সৌম্যের আহত মনে তেমনই সঞ্চার হয় আনন্দের। সেই 21 বছরের মেয়েটা যদি চুলোয় গিয়া থাকে, কাদম্বিনীও চুলোয় যাক। কোর্টে গিয়া একটা পেটি কেসে মক্কেলের পক্ষ সমর্থন করিয়া সে এমন বক্তৃতা জুড়িয়া দেয় যে 3 বার সংক্ষেপে তার বক্তৃতা শেষ করিতে বলিয়া হাকিম তার মক্কেলের 7 টাকা জরিমানা করিয়া দেন। এদিকে একদিন জামশেদপুরবাসী দিব্যেন্দুর মামা আসিয়া কাদম্বিনীকে দেখিয়া পছন্দ করিয়া যান এবং দেখিতে দেখিতে কথাবার্তা পাকা হইয়া বিবাহের দিন স্থির হইয়া যায়। তখন একদিন সৌম্য কাদম্বিনীকে দেখিতে যায়। অপরাহ্ন বলিয়া বড় বউ তাকে দেয় খাবার আর কাদম্বিনী করিয়া দেয় চা। বড় বউ জিজ্ঞাসা করে, এতদিন আসনি যে ভাই সমু ঠাকুরপো? কাদম্বিনী মুচকি হাসিয়া তামাশা করিয়া বলে, মাথা ধরার জন্যে বোধ হয়। বড় বউ বলে, একটু রোগাই যেন তোমাকে দেখাচ্ছে। সত্যি অসুখ বিসুখের কথা তো শুনিনি। আমি তো এদিকে অসুখে ভুগে ভুগে মরতে বসেছি ভাই সমু ঠাকুরপো। উনি তো ভেবে ভেবে আধখানা হয়ে গেছেন, বলছেন খুকির বিয়েটা হয়ে গেলেই হাওয়া বদলাতে নিয়ে যাবেন আমাকে। কাদম্বিনী বলে, বসো, পালিয়ে যেও না। একটা নতুন আচার করেছি, তোমাকে চাখতে হবে। ওপরে বাবাকে খাবার দিয়ে এক্ষুনি আসছি। এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে জলের গ্লাস লইয়া লঘু পদে কাদম্বিনীকে সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে দেখিয়া সৌম্যের স্বাদ হয় তার খাবারের প্লেট, জলের গ্লাস, চায়ের কাপ আর দেয়াল ভাঙিয়া খান কয়েক ইট মেয়েটাকে ছুঁড়িয়া মারে। তবু সে বড় বউকে জিজ্ঞাসা করে, আচ্ছা বৌদি, খুকির নাকি বর পছন্দ হয়নি, লুকিয়ে লুকিয়ে খুব কাঁদে? বড় বউ বলে, কই না, কাঁদে না তো। আমি কখনো দেখিনি ভাই সমু ঠাকুরপো ওকে কাঁদতে। দেখব কি, যা ভোগাটাই ভুগছি অসুখে। কিন্তু বর খুকির পছন্দ হয়েছে, ও বাড়ির উষার কাছে নাকি বলেছে। কাদম্বিনী নিচে নামিয়া সৌম্যকে খানিকটা আচার আনিয়া দেয়। নিজেও পরম তৃপ্তির সঙ্গে এক খাবলা আচার চাখিতে আরম্ভ করে। সৌম্য হঠাৎ উঠিয়া দাঁড়ায়, বলে, তোর বাবার সঙ্গে একটা দরকারি কথা আছে খুকি, আগে বলে আসি, তারপর তোর আচার চাখব। বাসর ঘরে মেয়েরা চলিয়া যাওয়ার পর ঘরে যখন সকলের হাসি তামাশা, গানের সুরের রেশটুকুও বোধহয় মিলাইয়া যাওয়ার সময় পায় নাই, সৌম্যের বুকে মুখ গুঁজিয়া কাদম্বিনী তখন শুরু করে কান্না। শুকনো গ্রীষ্মের পর বর্ষার মতো প্রবল, অশান্ত, অফুরন্ত কান্না। কাঁদিতে কাঁদিতে কোনো রকমে বলে, তুমি আমায় বিয়ে না করলে
আমি বিষ খেয়ে মরে যেতাম। কাঁদে সে ঘণ্টাখানেকের কম নয়। মুখে হাসি ফুটিতে লাগে আরো প্রায় ৮ ঘন্টা। আমাকে তুমি এবার ঘেন্না করবে তাই ইচ্ছা ছিল, কিন্তু তোকে ঘেন্না করতে পারবো মনে হয় না খুকি। কাদম্বিনী বলে, এখনো আমাকে খুকি বলবে নাকি? আর দেখো, তুই বলো না আমাকে, বিচ্ছিরি শোনায়। স্ত্রী হওয়ার পর স্ত্রীত্বের দাবি আরম্ভ করা সৌম্য আর অন্যায় মনে করে না। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।